৭ বছর বয়সী তেজুর বিয়ে হয় ২৪ বছরের এক পুরুষের সাথে। সেই বাসর রাতেই তাকে রেখে লন্ডনে চলে যায়। আজ দীর্ঘ ১০ বছর পর দেশে ফিরছেন রিহান চৌধুরী, তার স্বামী। রিহান পরিবারের সবাইকে নিষেধ করা সত্ত্বেও তাকে রিসিভ করতে চাচা অরণ্য চৌধুরী, বাবা অভ্র চৌধুরী, চাচাতো ভাই ৩ জন বীর মোহিত মারুফ এসেছে এয়ারপোর্টে। অন্যদিকে চৌধুরী বাড়িতে আজ খুশির জোয়ার। সবচেয়ে বেশি খুশি রুহি তালুকদার। তার নারীচেরা ধন আসছে ১০ বছর পরে। বিভিন্ন রকমের খাবার তৈরি করছে, খাবারের সব মশলা পাতি শিলনোড়ায় বাটাবাটি করছে তেজু। যেখানে এই পরিবারের ছেলের বউ হওয়া সত্ত্বেও কাজের লোকের মতোই কেটে যাচ্ছে দিনরাত। জীবনের ৭টা বছর রঙিনভাবে কাটালেও তার পরের বছরগুলো ছিল তার জন্য নরক যন্ত্রণা। বিয়ে কী জিনিস সে জানতই না, বয়সটা ছিল পুতুল খেলার। সেই বয়সে ওয়াদা রক্ষার্থে তার থেকে গুনে গুনে ১৪ বছরের বড় এক পুরুষের সাথে বিয়ে হয় এই অলক্ষী। এখনও তোর পেঁয়াজ বাটা হয়নি? নাকি আমার ছেলে আসা পর্যন্ত অপেক্ষা করছিস? কুবুদ্ধুর বলে দিচ্ছি, তোর এই উপয়া মুখ আমার ছেলেকে দেখাবি না। রুহির চোখ টকটকে লাল, ঠোঁট কাঁপছে বিরক্তিতে। তার কষ্টটা কেউ বোঝে না। দেখাবো না বড় আম্মু, আমার হয়ে গেছে। তেজু কথাগুলো দাঁত চেপে বলছে। পেটের অসহ্য ব্যথায় চেহারা লাল হয়ে গেছে, যেটা কারো চোখে পড়ছে না। এই মাসে পিরিয়ড দেরি করে হওয়ায় পেট ব্যথায় মরে যাচ্ছে। তার এই কষ্ট কেউ দেখছে না। দেখি সর হয়েছে, আমার ছেলে আসার সময় হয়েছে। একদম রুম থেকে বের হবি না। কথাটা বলেই রুহি চৌধুরী তেজুকে ধাক্কা মারে। এই বাড়িতে সবাই তেজুকে তুচ্ছ তাচ্ছিল্য করে, কিন্তু রুহি তালুকদার ২ চোখে সহ্য করতে পারে না। ওনার ধারণা তেজুর কারণে তার একমাত্র ছেলে আজ তার থেকে দূরে। ধাক্কা মারায় তেজু গিয়ে সোজা বটির উপরে পড়ে, হাতে লম্বা করে কেটে গেছে। হা, তেজুর কণ্ঠে কান্না মেশানো হাহাকার ভেসে ওঠে। নাটক দেখাতে হবে না, কি একটু কেটেছে অমন শব্দ করে বাড়ির সবাইকে জানানোর প্রয়োজন নেই। তেজু দাঁত খিঁচে ব্যথা সহ্য করে। চোখ থেকে টপ টপ করে পানি গড়িয়ে পড়ে। বসা থেকে উঠতেই মাথা ঝিমঝিম করে ওঠে। কোনো মতে কোমরে হাত দিয়ে কিছুক্ষণ স্থির হয়ে দাঁড়িয়ে রুমের উদ্দেশ্য হাঁটা দেয়। রুমে এসেই বেডে শুয়ে পড়ে চোখ দিয়ে অঝরে পানি পড়ছে। বুকটা ধড়ফড় করছে, মনে হচ্ছে শ্বাস বন্ধ হয়ে আসছে। চোখ বন্ধ করে ভাবতে থাকে ১৪ বছর আগের ঘটনা। অতীত, তোর কত বড় সাহস আমার নোটবুকে হাত দিচ্ছিস। আজ তোর হাত আমি কেটে ফেলবো। পেছন থেকে এমন চিৎকার শুনে ভয়ে কেঁপে ওঠে তেজু। হাত কাঁপতে কাঁপতে ধপ করে হাত থেকে পড়ে যায় নোট খাতাটা। ভাইয়া, বিশ্বাস করো আমি ইচ্ছা করে ধরিনি। এই যে এখানে ধুলা পড়েছিল সেটাই পরিষ্কার করছিলাম। তেজুর গলায় আতঙ্ক স্পষ্ট। মিথ্যাবাদী, একদম মিথ্যা বলবি না, চোর কোথাকার। নিশ্চয়ই এটা চুরি করার জন্য নিচ্ছিলি। আজ তোর এই হাত আমি রাখবো না। রিহানের কথায় দূরে পালাতে চায় তেজু, তার শরীর কাঁপছে ভয়ে। পালানোর আগে রিহান তার ঝুঁটি ধরে টান মারে। কোথায় যাচ্ছিস? আমার জিনিস চুরি করতে আসার আগে মনে ছিল না শাস্তির কথা? ভাইয়া আমি। তেজুর কথা শেষ করতে দেয় না রিহান, মুখ চেপে ধরে আর এক হাতে তেজুর ডান হাত নিয়ে দরজার ভেতরে ঢুকিয়ে দরজা আস্তে করে বেঁধে দেয়। তেজুর মনে হলো ওর প্রাণটা বেরিয়ে যাচ্ছে, শ্বাস নিতে পারছে না। রিহানের হাতে কামড় দিয়ে নিজেকে ছাড়িয়ে নেয়। ওফ আল্লাহ, আম্মু তুমি কোথায়? তোমার পরি ব্যথায় মরে যাচ্ছে। আল্লাহ আল্লাহ। ফ্লোরে বসে কই মাছের মতো ধরপড় করছে তেজু। হাতের ৪ আঙুল লাল টুকটুকে হয়ে একটা লম্বা দাগ বসে গেছে। ব্যথায় কি করবে ভেবে পায় না। কেমন যেন পাগলের মতো হামাগুড়ি দিতে থাকে সারা রুমে। আহা আম্মু! তেজুর এমন মরণ চিৎকার কারো কানে যায় না, চারিদিকে নীরব। কেউ এগিয়ে আসে না। কান্নার মাঝে তেজু শুনতে পায় বাহির থেকে ছোট মার বড় মার কান্নার শব্দ। কি হয়েছে বুঝতে পারে না। আস্তে ধীরে উঠে হাঁটা দেয়, পিছু পিছু রিহানও যায়। তেজুর চোখ দিয়ে সামনে পানি গড়িয়ে পড়ছে। বাবার মৃত্যুর আগে একটা কথা রাখবে আমার? ছেলের কথায় আমজাদ চৌধুরী কেঁদে দেয়, বুক কেঁপে ওঠে। বাবার হয়ে ছেলের লাশ কাঁধে নেওয়াটা যে সেটা একমাত্র বাবারাই জানে। কি কথা রিক? আমাকে বলো, আমি রাখবো তোর কথা। আমার মেয়ে তেজু কই? বড় ভাই তো এখন নেই, তোমাকে বলছি। আমার মা মরা মেয়েটাকে দেখে রেখো, হয়তো একটু পরে আমার সময়ও ঘনিয়ে আসবে। রিহানের সাথে আমার মেয়েটার বিয়ে দিও তুমি বাবা। ওয়াদা করো আমাকে। বাহিরের পরিবেশে আমার মেয়ে মানিয়ে নিতে পারবে না। তোমরা সবাই ঘরের মানুষ, ও তোমাদের সাথে বাকি জীবনটা সুখে শান্তিতে কাটাক। ভাবি, দেবে তো তোমার ছেলেকে আমার মেয়ের হাতে? রুহি চৌধুরী কেঁদে ওঠে, বুক ভেঙে যাচ্ছে। রিককে সে দেবর কম ভাইয়ের চোখে বেশি দেখে। এইভাবে বলছিস কেন? আজকে ২ জনের কাজই ডেকে বিয়ে দেব। তোর মনের কুতকুত সব চলে যাবে। আমার তেজুর খেয়াল রাখবো। তোর কিচ্ছু হবে না। ভাবির কথায় রিক শান্তির নিঃশ্বাস নেয়।
তার মাঝে রুমে ঢোকে তেজু। বাবার চোখে পানি দেখে নিজের ব্যথা ভুলে যায়। বাবা, কি হয়েছে তোমার? কান্না করছো কেন? কিছু হয়নি, একটু পরে যা হবে সব বাবার দিকে তাকিয়ে মেনে নিবি, একদম না করবি না। বিকেলবেলা কাজী ডেকে রিহান আর তেজুর বিয়ে হয়ে যায়। রিহান বিয়ে করবে না বললে রুহি নিজের কসম দেয়। বাধ্যগত হয়ে রিহান বিয়ে করে, কিন্তু এই বিয়ে সে মেনে নিতে পারে না। ছোট তেজুকে লাল টুকটুকে শাড়ি পরিয়ে রিহানের রুমে রাখা হয়। রাত 2টা বাজে, রিহান আসেনি। তারই মাঝে রিহান মেসেজ দিয়ে বলে সে আমেরিকা চলে এসেছে সন্ধ্যার ফ্লাইটে। এই বিয়ে সে মানে না। সেই কথা শুনে রিক অবাক হয়ে যায়। তার মেয়ের কি হবে? সেই দিন রাতেই রিক মারা যায়। 7 বছরের তেজু সেদিন জীবনের সব চাইতে অসহায় মুহূর্ত পাড়ি দিয়েছে। একদিকে স্বামী ফেলে চলে যায়, অন্যদিকে বাবা সারা জীবনের জন্য চলে যায়। সেই থেকে সবার ভালোবাসার ধরন পাল্টে যায়। মিষ্টি ভালোবাসার পরিবর্তে মিষ্টি যন্ত্রণা দিচ্ছে সবাই প্রতিনিয়ত। বর্তমান বাবা, আমি তেজুকে তালাক দেব। এই বিয়ে আমি কখনো মেনে নিতে পারবো না। তখনও পারিনি, এখনও পারবো না। যেহেতু বিয়েটা 3 কবুল পড়ে হয়েছে, তাই মুখে 3 তালাক বললেই হয়ে যাবে। রিহানের কথায় গাড়িতে থাকা সবাই অবাক চোখে তাকায়। কেউ শব্দ করার সাহস পায় না। তেজু একা একাই স্যাভলন দিচ্ছে, ভীষণ জ্বালা করছে। নিজে ওষুধ দিয়ে নিজেই ফু দিচ্ছে। যন্ত্রণায় ছুটে চোখ দিয়ে অঝরে গড়িয়ে পড়ছে পানি। অনেক লম্বা করে হাতের তালুতে কেটে গেছে। নিঃশব্দে কাসফিয়া তালুকদার নাতনিদের রুমে ঢোকে। আমাকে দে দাদু ভাই, আমি করে দিচ্ছি। কিভাবে কাটলো? তেজু চোখ তুলে ফ্যাল ফ্যাল চোখে তাকিয়ে থাকে দাদুর দিকে। কি জবাব দেবে সে? তার বড় বউই তো বটিতে ধাক্কা মেরেছে, অসাবধানতায় কেটে গেছে বটিতে। কাসপিয়া চৌধুরী হালকা হাসলেন, তারপর যত্ন করে স্যাভলনের বোতল আর তুলো নিজের হাতে নিয়ে ফু দিতে দিতে হাতে লাগাতে লাগলেন। আমাকে কেন মিথ্যে বলছিস তেজু দাদু ভাই? আমি তো সব জানতা মানুষ। আমি বলছি শোন, এখনো সময় আছে। চলে যা এখান থেকে। কার আশায় পড়ে আছিস তুই এখানে? তেজু নির্লোভ নির্যাতিত চোখে তাকিয়ে থাকে সেই কুঁচকে যাওয়া হাতের দিকে, যা এখন তাকে সামান্য আরাম দিচ্ছে। এখানে তো আমার সব স্মৃতি জড়িয়ে আছে। কিভাবে ফেলে যাব? এই জীবনটা আল্লাহর কাছে এইভাবেই সঁপে দিলাম। এই পৃথিবীতে সবাই ভালো থাকবে এমন তো কথা নেই, কারো না কারো তো কষ্ট থাকতে হবে। সে না হয় আমিই থাকলাম। বুড়ো বয়সে আমাকে কাটাতে চাইছিস কেন? তোর এমন কঠিন কথা যে আমি সহ্য করতে পারছি না। দেখি শুয়ে পড়, আমি গরম পানি ছেঁক দিচ্ছি। তেজু নিঃশব্দে শুয়ে পড়ে। কাসপিয়া তালুকদার যত্ন সহকারে পেটের মাঝে হট ব্যাগটা চেপে ধরেন। তার মাঝে নিচ থেকে চিৎকারের শব্দ শোনা যায়। দাদু, আমাকে দাও, সে বোধহয় চলে এসেছে। আমি পারবো, তুমি গিয়ে দেখা করে এসো। কাসপিয়া চলে যায়। না গেলে এখন আবার রুহি হাজার কথা বলবে। নিচে এসে সিঁড়ির কাছে দাঁড়াতেই দেখতে পান নিজের বংশের বড় নাতিকে। রিহান, কিভাবে পারলে এত বছর মাকে ছেড়ে বিদেশে থাকতে? আমাদের কথা কি একটুও মনে পড়েনি? পড়েছে মম, কিন্তু হেল্পলেস ছিলাম। ছেলের কণ্ঠে রুহির মনে শান্তির হাওয়া বয়ে যায়। কত বছর পর সামনাসামনি মম ডাকটা শুনলো। রিহানের চেহারা দেখে বোঝা যায় আগের মতোই আছে, হয়তো একটু গম্ভীর হয়েছে। কথার ভেতরে রাগও মিশে আছে। দাদুভাই, কেমন আছিস? কারো কাপা কাপা কথা শুনে রিহান সামনে তাকিয়ে দেখে তার দাদু। মাকে ছেড়ে দাদুকে জড়িয়ে ধরে আস্তে আস্তে সবার সাথে কুশল বিনিময় করে সোফায় বসে। বড় মা, তেজু কোথায়? বীরের মুখে তেজু নাম শুনে রিহান ভয়ঙ্কর চোখে তাকায়। তেজু নামটাকে সে ভীষণ রকম ঘৃণা করে। কানের কাছে শুনলে মনে হয় কেউ গরম শিক ঢুকিয়ে দিয়েছে। রুহি বিরক্তির সাথে বলে, কাজ করার ভয়ে সে যে রুমে গেছে আর আসেনি। ও আর কি করবে? সারা জীবন আমাদের ঘাড়ে এইভাবেই চেপে যাবে। কাসপিয়া বিস্ময় ভরা নয়নে তাকিয়ে থাকে। মানুষ এমন মিথ্যে কিভাবে বলে? রুহিকে না দেখলে বিশ্বাসই করতো না। সারাদিন মেয়েটাকে কেটে মেরে এখন বলছে কাজের ভরে রুমে শুয়ে আছে। তারও কিছু করার নেই, এই বাড়িতে তার কোনো কথাই আর চলে না। মম, আমার রুমটা কি আছে নাকি আরেকটা রুমে থাকতে হবে? আমার ক্লান্ত লাগছে, রেস্ট করব। তোর রুম যেমন রেখে গিয়েছিস তেমনই আছে, চল আমি দেখিয়ে দিচ্ছি। আমি নতুন না, এই বাড়ির প্রত্যেক কোণা আমার চেনা, দেখিয়ে দেওয়ার প্রয়োজন নেই। আর হ্যাঁ বাবা, সামনে নির্বাচন আসছে, সব কিছুর প্রস্তুতি নাও। এবার আমি দাঁড়াবো। আমাদের পরিবার থেকে সবাই অবাক চোখে রিহানের দিকে তাকিয়ে থাকে। কেমন গম্ভীর রাগী খিটখিটে মেজাজি হয়ে গেছে সে। কথার মাঝে রাগ স্পষ্ট। রিহান কথাটা বলে 1 সেকেন্ডও দাঁড়ায় না। গটগট পায়ে হেঁটে উপরে চলে যায়। রুমে ঢুকে একটা লম্বা নিঃশ্বাস নেয়। সব কিছু আগের মতোই যেন কেউ যত্ন সহকারে গুছিয়ে রেখেছে। একটা জিনিসও এদিক সেদিক হয়নি। সুটকেস থেকে একটা শর্টস আর টি শার্ট নিয়ে ওয়াশরুমে চলে যায়। ফ্রেশ হয়ে এসে রিহান টান টান হয়ে শুয়ে পড়ে। ভাবতে থাকে নির্বাচনে বিজয় লাভ কিভাবে করবে। তাদের রক্তে মিশে আছে রাজনীতি, তাই জিততে খুব কষ্ট হবে না। চোখ বন্ধ করে শুয়ে পড়ে, ক্লান্ত লাগছে। রাত 10টা। রিহান একটু আগেই ঘুম থেকে উঠেছে। ফ্রেশ হয়ে দরজা খুলে নিচে যাওয়ার উদ্দেশ্য হাঁটছে। পথের মাঝে দেখতে পায় ছাদের দরজা খোলা।
কৌতূহল ভরে এগিয়ে যায়, যত এগোচ্ছে ততই গুনগুন একটা শব্দ কানে ভেসে আসছে। ছাদের দরজা ফেরাতে স্পষ্ট হয় কেউ ছাদের রেলিংয়ে বসে আকাশের দিকে তাকিয়ে করুণ গলায় গান করছে। কে তুমি? এত রাতে ছাদে কি করছো? পেছন থেকে কোনো পুরুষের কণ্ঠ শুনে তেজু ভয় পেয়ে যায়। বুক ধড়ফড় করছে, সামান্য হলেই পড়ে যেত। এই কণ্ঠস্বর তার অচেনা, বাড়ির কারোর নয়। আস্তে আস্তে রেলিং থেকে নেমে পেছনে ফিরে তাকায়। পরনে ট্রাউজার, সাথে কালো টি শার্ট, মাথায় ঝাঁকড়া চুল, শ্যামবর্ণ গায়ের রং। সকালে শিশিরে ভেজা মসৃণ পাড়ির মতো চোখ দুইটা তার দিকে তাক করে আছে। ঠোঁটের পাশে কালো কুচকুচে তিলটা দেখে তেজু চিনে ফেলে এটা রিহান ভাইয়া। কি করবে ভেবে পায় না। কি হলো, জবাব দিচ্ছ না কেন? কে তুমি? এখানে কি করছো? তেজু, আমি এই বাড়ির মেয়ে। ঠাস ধপ করে পড়ে যায় তেজু। কান দিয়ে যেন গরম ধোঁয়া বেরোচ্ছে। কাটা হাত ছাদের মেঝেতে ঘষা খেতেই রক্ত পড়া শুরু করে। তাকে মারলো কেন কিছুই বুঝলো না। স্টুপিড ইডিয়েট গার্ল, এরপর থেকে কোনো দিন আমার সামনে আসবে না। এই নামটা তো জীবনে আমার সামনে উচ্চারণ করবেই না। কথা শেষ করে রিহান চলে যায়। পরে একলা তেজু গালে 5 আঙুলের দাগ টের পায়। রক্ত ঝরা হাতের দিকে তাকিয়ে তাচ্ছিল্যের সুরে বলে ওঠে, তোকে সবাই আঘাত দিতে দিতে ভেঙে দেবে, কেউ যত্ন সহকারে তোকে গড়ে তুলবে না রে। কথাটা নিজের মনে বলে রাগে দুঃখে কাটা হাতটা দিয়ে ফ্লোরে থাপ্পড় মারে চোখ বন্ধ করে। তেজু একলা রুমে বসে আছে, সবাই নিচে খাচ্ছে। তাকে যেতে নিষেধ করেছে বড় মা, কারণ একটা তার মতো অলক্ষীকে দেখলে তার সোনা ছেলে রেগে যাবে। পেটে ক্ষুধার যন্ত্রণায় বালিশ চেপে ধরে। পেট ব্যথা আর সহ্য হচ্ছিল না, তাই সন্ধ্যায় দাদুকে লুকিয়ে ব্যথার ওষুধ খেয়ে নিয়েছে। তেজু দাদু ভাই, এই নে। সামনে তাকায় তেজু। ভাতের প্লেট নিয়ে দাঁড়িয়ে আছে কাসফিয়া। প্লেটের উপরে ইলিশ মাছটা দেখতেই খিদে যেন দ্বিগুণ বেড়ে গেল। এই বাড়িতে যেমন খারাপ মানুষ আছে তেমন ভালো মানুষও আছে, এটা তেজু কিছু মানুষকে দেখে বুঝেছে। তাদের মাঝে দাদু একজন। তেজুর ছটফটানিতে কাসফিয়া বুঝে গেল খিদে পেয়েছে। তাই তো নিচে আগে আগে খেয়ে প্লেটে করে খাবার নিয়ে এসেছে। দেখি হা কর, আমি খাইয়ে দিচ্ছি। তেজু নড়ে চড়ে বসে, হাঁটু ভাঁজ করে নিরুত্তরভাবে ছোট করে মুখটা হা করে। কাসফিয়া ছোট ছোট লোকমা দিয়ে খাওয়াচ্ছে তেজুকে। তেজু নিঃশব্দে খেয়ে যাচ্ছে। হঠাৎ খট করে দরজা খুলে যায়। দুইজন পেছন ফিরে তাকায়। দেখে বীর দাঁড়িয়ে আছে, তেজুর আরেকজন খেয়াল রাখার মানুষ। যদিও সেটা মুখে বলে না, আচরণে বোঝায়। তেজু বোঝে। তেজু রানী, আজকে নিচে খেতে যাসনি কেন? মাথা নিচু করে নেয় তেজু, যার ফলে খাড়া চুলগুলো এসে পড়ে কপালে। কোনো জবাব দিতে পারে না। বীর এগিয়ে এসে পাশে বসে। জীবনে প্রথমবারের মতো তেজুকে স্পর্শ করে। কাটা চুলগুলো কপাল থেকে সরিয়ে কানে গুজে দেয়। থমকে যায় তেজুর মস্তিষ্ক। নির্লোভ চোখে তাকিয়ে থাকে, মুখে কোনো ভাষা নেই। যেন পাথরের মতো অনুভূতিহীন। কলেজে ভর্তি হবি না? কলেজের কথা শুনে বুকের ভেতরটা ছেদ করে ওঠে। এসএসসিতে গোল্ডেন এসেছে, তাও কেউ তাকে নিয়ে তেমন আগ্রহ দেখায়নি। বড় মাকে ভর্তির কথা বললে তার এক কথা, পড়াশোনা করে কি করবি? সেই তো জামাইয়ের বাড়ি গিয়ে হাঁড়ি পাতিল পরিষ্কার করবি। এই কথা শুনে কিছু বলতে গেলেও বড় মায়ের ভয়ঙ্কর দৃষ্টি দেখে মুখের কথা গিলে নেয়। মনে মনে ভেবেছিল বড় বাবা আর ছোট বাবাকে বলবে, কিন্তু তারাও তো সব সময় রেগে থাকে তার উপরে। হয়তো শরীরে হাত তোলে না, কিন্তু কথার ধরনের বোঝা যায় ঘৃণা। কি হলো, কি এত ভাবছিস? কালকে যাবি আমার সাথে? এটাই লাস্ট কথা। তেজু কল্পনা থেকে বেরিয়ে আসে বীরের ধমকে, টইটম্বুর চোখে তাকায়। মিষ্টি করে নাক টেনে হাত কোলের উপরে রেখে বলে, যাবো ভাইয়া। কিন্তু বড় মা যদি রেগে যায়? রাখবে না, আমি আছি তো। এমনিতেই বড় বাবাকে আমি বলেছি, উনি বলে দিয়েছেন ভর্তি করাতে। সত্যি? খুশিতে আত্মহারা হয়ে বলে ওঠে তেজু। কখনো ভাবতেই পারেনি কলেজের দেখা সে পাবে। স্কুলে তো বছরে 1 মাসও ভালো করে যায়নি। সকালে বাসায় সব কাজ করতে হতো, তাই দেরি হয়ে যেত। বীর ভাই 2জন শিক্ষিকা রেখেছিল, তাদের পড়া খুব সহজে বুঝে নিত। তাই এই রেজাল্ট। বীর নিষ্পলক চোখে তাকায়। এই মুখে কি আছে সে জানে না, শুধু চায় এই মেয়েটা একটু সুখে থাকুক, শান্তিতে থাকুক। 3 বছর বয়সে মা মারা যায়, 7 বছর বয়সে বাবা। আর সেই থেকে সব কিছু থেকেও এতিমের মতো বড় হয়েছে। ভালোবাসা জিনিসটা কখনো উপলব্ধি করার সুযোগই পায়নি। এমন যে খুশির ঝলক চোখে মুখে, হয়তো তার পরের কথায় সেটা মুছে যাবে। কালকে কলেজে ভর্তি হওয়ার সাথে সাথে হোস্টেলেও রেখে আসবো। আমি সব ব্যবস্থা করে রেখেছি। এইখানে থাকলে তুই পড়াশোনা করতে পারবি না, সব ক্লাস মিস হয়ে যাবে। তাই এই ব্যবস্থা। চোখ বড় বড় করে তাকায় তেজু, মুখ অন্ধকারে ঢেকে যায়, কোমর হেলিয়ে পিছনে সরে যায়। অসহায় চোখে দাদুর দিকে তাকায়। কাসফিয়া চৌধুরী নীরব। তার মুখ দেখে বোঝাই যায় এই সিদ্ধান্তে উনি রাজি। 2 হাত ঢেকে তেজু ফুঁপিয়ে কেঁদে ওঠে। চমকে ওঠে বীর আর কাসফিয়া। ভাতের প্লেট রেখে তড়ি ঘড়ি করে নাতনিকে ধরে কাসফিয়া। দাদুমণি, তুই এমন করছিস কেন? কি আছে এই বাড়িতে? কেন থেকে যেতে চাইছিস এই নরক যন্ত্রণায়?
কার মায়ায় পড়েছিস? তেজুর কান্না থেমে যায়। দাদুর হাত ধরে এগিয়ে যায় বারান্দায়। পিছু পিছু বীরও যায়। তেজু হাত মুঠো করে বাগানের পেছনে তাক করে, যেখানে ছোট একটা বাতি জ্বলছে, যার নিচে হাজারো কবর। এই যে তাদের মায়া, থাকতে পারবো না তাদের না দেখে। তোমরা হয়তো ওইখানে মাটি উঁচু করা 2টা কবর দেখো, কিন্তু আমি দেখি আমার ভালোবাসার মানুষ 2টাকে। ওইখানে আছে আমার স্নেহের মানুষ 2জন, যারা আমাকে হাঁটতে শিখিয়েছে, কথা বলতে শিখিয়েছে, প্রথমবারের মতো কপালে চুমু খেয়েছে। তোমরাই বলো, আমি ওদের না দেখে কিভাবে থাকবো? যখন ওইদিকে তাকাই, মনে হয় তারা আমার দিকে মায়া ভরা চোখে তাকিয়ে আছে। তাদের এই মায়া ছেড়ে কিভাবে থাকবো আমি? দয়া করে আমাকে এখান থেকে যেতে বলবেন না বীর ভাইয়া। কথাগুলো বলতে বলতে তেজু বসে পড়ে বারান্দায়। তার কষ্ট কেউ কেন বোঝে না। ছোট বাচ্চাদের মতো কান্না করছে তেজু। কাশফিয়ার চোখ দিয়ে অঝরে পানি গড়িয়ে পড়ছে। আজ বুঝতে পারলো কেন তেজু রুমে কম, বারান্দায় বেশি থাকে। মাঝে মাঝে সকালে ডাকতে গেলে দেখতো ঠান্ডা ফ্লোরে শুয়ে আছে। কিছু বললে তার জবাব ছিল, সকালের বাতাস খেতে খেতে ঘুমিয়ে গেছি। সকাল 9টা। তেজু হলুদ কালারের একটা 3 পিস পরে নেয়। তার উপরে সুন্দর করে হেজাব করে, হালকা পিঙ্ক কালারের জুতা, ডাগর ডাগর আখিতে কাজল টানে, ঠোঁটে একটু হালকা লিপস্টিক দেয়। ব্যাস রেডি সে। মনে খুশির জোয়ার বয়ে যাচ্ছে। কালকে বীর ভাইয়া বলেছে হোস্টেলে দিয়ে আসবে না, এমনি ভর্তি করাবে। শর্ত একটাই, নিয়মিত ক্লাস করতে হবে। তেজু কিছু না ভেবেই রাজি হয়ে যায়। রেডি হয়ে বারান্দায় গিয়ে তাকায় দূরে মা বাবার কবরের দিকে। আমি যাচ্ছি, আব্বু আম্মু দোয়া করবে। আমি জানি তোমরা আমাকে দেখছো। রুম থেকে বেরিয়ে দাদু রুমে গিয়ে সালাম করে নেয়। নিচে আসতে দেখতে পায় কেউ নেই, যে যার কাজে চলে গেছে। বীর ভাইয়ের কথা মতো বাড়ি থেকে বেরিয়ে দেখতে পায় হেলাল দিয়ে মোবাইল টিপছে বীর ভাই, শরীরে স্যুট বুট পরে আছে। তেজু চোখ নিচু করে হালকা সরে বলে, ভাইয়া চলুন। কারো চিকন কণ্ঠে সুর শুনে বীর সামনে তাকায়। দৃষ্টি স্থির হয়ে যায় ঢোক গেলে। মানুষের নিষিদ্ধ জিনিসের প্রতি বেশি ঝোঁক। বীরেরও তাই হচ্ছে, কিন্তু সে নিজেকে সামলে যাচ্ছে 17 বছর ধরে। প্রথম প্রথম বুঝতো না এই অনুভূতি কেন কেন হতো। ধীরে ধীরে বড় হলো, নিজের অনুভূতি বুঝতে শিখলো, সাথে বুঝতে পারলো এই মেয়ে তার জন্য নিষিদ্ধ। কিন্তু তার তো নিষিদ্ধ জিনিসের প্রতি টান বেশি। টেনে হিঁচড়ে চোখ সরিয়ে নেয়। ঘেমে গেছে, পকেট থেকে রুমাল নিয়ে কপাল মুছে নেয়। তেজু গিয়ে পেছনে বসে। বীর চোখ ছোট ছোট করে তাকায়। তেজু রানী? তেজু চোখ তুলে তাকায়। জি ভাইয়া। তেজু রানীর প্রত্যুত্তরে ভাইয়া ডাকটা কেমন যেন শোনা যায় বীরের কাছে, তাও প্রকাশ করে না। ভ্রু কুচকে হাত ভাঁজ করে আড়াআড়িভাবে বলে, আমাকে কি তোর ড্রাইভার বলে মনে হচ্ছে? সামনে আয়, পেছনে বসেছিস কেন? যখন কলেজের সামনে নেমে যাবি তখন সবাই তো আমাকে ড্রাইভার ভাববে। তেজু ফিক করে হেসে দেয়। বীরের হৃৎপিণ্ড থমকে যায়। শরীর কেঁপে ওঠে, হাঁসফাঁস লাগছে। এই মেয়ে এইভাবে হাসছে কেন? বুকের মাঝে কেউ যেন আগুন জ্বালিয়ে দিল। ধপ করে বসে যায় ড্রাইভিং সিটে। গাড়ি স্টার্ট দেয়। এই মেয়ে সামনে আসলে হয়তো নিজেকে সামলাতে পারবে না। ভয়ে ভয়ে গাড়ি চালাচ্ছে, হাত কাঁপছে, শরীর দুলছে। সেই ছোটবেলায় এই হাসিটা দেখেছে। সেই হাসি দেখে অদ্ভুত অনুভূতি হয়েছিল, সেটা তখন বোঝেনি। কিন্তু এখন বোঝে। 10 বছর পর আবারও সেই হাসি দেখলো। কি হলো ভাইয়া, গাড়ি স্টার্ট দিলেন কেন? বললেন না সামনে যেতে? থাক, কিছু হবে না, এমনি বলেছি। তাহলে তো আজকের জন্য আমার ড্রাইভার হয়ে গেলেন। বীর নিঃশব্দে হাসে। খুব করে বলতে ইচ্ছা করলো, তুই চাইলে সারা জীবনের জন্য হতে পারি। মনের কথা মনে চেপে রাখে, মুখে বলে, সব সময় এমন হাসি খুশি থাকবি, ফুরফুরে মেজাজে কথা বলবি, যেমন এখন বলছিস। তেজু মাথা নাড়ায়, যার অর্থ ঠিক আছে। কলেজে এসেছে 2 ঘন্টা হয়ে গেছে। মুস্তফা হাকিম ডিগ্রি কলেজ। তেজুর খুব পছন্দ হয়। বীর ভাই ভর্তি করিয়ে অফিসের কাজে চলে গেছে। যাওয়ার সময় মোবাইল দিয়ে গেছে, সাথে অর্ডার দিয়েছে, যতগুলো ক্লাস হয় সব করবি, ছুটি হলে আমাকে কল দিবি, আমি এসে নিয়ে যাব। তেজু তাই মেনে নিয়েছে। মোবাইলটা ব্যাগে ঢুকিয়ে জানালা দিয়ে তাকাতেই গলার পানি শুকিয়ে যায়। রিহান ভাইয়া এই কলেজে কেন এসেছে? সিনিয়রদের সাথে কথা বলছে, অনেকজন আছে পাশে। ভয়ে তাড়াতাড়ি করে মুখের উপরে খাতা দিয়ে দেয়। ভার্সিটির সব মেয়েরা হাঁ করে তাকিয়ে আছে রিহানের দিকে। এই ছেলের বয়স 34 বছর। জানলে হয়তো সবাই হার্ট অ্যাটাক করবে। কেমন বেহায়াদের মতো তাকিয়ে আছে। আরে মামা, মেয়েগুলো এতদিন আমাদের অধীনে ছিল, এখন দেখি তোর অধীনে চলে গেছে। সব লুচ্চা মেয়ে। ইমাতের এমন কথায় বন্ধুরা সবাই হেসে দেয়। রিহান বুঝতে পারে না এখানে হাসির কি আছে। রিহানের পরনে সাদা শার্ট, উপরে কালো ব্লেজার, মাথায় ঝাঁকড়া চুল, ঠোঁট কামড়ে চারিপাশে কি যেন খুঁজছে। আশেপাশে তার নজর নেই। বন্ধুদের কথায় বিরক্ত হয়, লাভ নেই। আর একজনের বোকা করার জিনিস। রিহানের বলা কথা বন্ধুরা কেউ বুঝতে পারে না। জিজ্ঞাসু দৃষ্টিতে তাকাতেই দেখে রিহানের দৃষ্টি উপরে 3 তলা জানালার দিকে। রক্ত চক্ষু নিয়ে তাকিয়ে আছে, হাত মুঠো করে রাগ কন্ট্রোল করার চেষ্টা করছে।
কাঙ্ক্ষিত মানুষকে খুঁজে পেয়েও শান্ত হতে পারছে না। তেজু ভয়ে বই দিয়ে মুখ ঢেকে রেখেছিল। হঠাৎ কেউ একজন এসে বইটা টান মারে। চমকে যায় তেজু। তড়িঘড়ি জানালা দিয়ে তাকিয়ে দেখে রিহান ভাইয়ের দৃষ্টি তার দিকে নিবদ্ধ। ভীষণ ভয় পেয়ে যায়। পেছন ফিরতেই সামনে তাকিয়ে কিছুক্ষণের আগের ভয়টাকে ভুলে যায়। কিরে তেজু, কেমন আছিস? এক্সামের পর তো কোনো রকম খোঁজ খবর নেই। কথা শেষ করতেই মিনতাজ হাত বাড়িয়ে দেয়। তেজু বিনা দ্বিধায় হাত মিলিয়ে জবাব দেয়, এই তো ভালো, তুই কেমন আছিস? আসলে এক্সাম দেওয়ার পর আজ প্রথম বাইরে বের হয়েছি, তাও অ্যাডমিশন নেওয়ার জন্য। ওহ, এইভাবে আর কত তেজু? বীর ভাইয়াকে বলে হোস্টেলে চলে আয়। আর কত এই নরক যন্ত্রণায় থাকবি যতদিন না আমি আমার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাচ্ছি? মানে কিসের লক্ষ্য? ইমতাজ অবাক নয়নে চেয়ে আছে। কথাটা বলার সময় তেজুর মুখভঙ্গি ছিল অস্বাভাবিক। কিছু না, লক্ষ্য একটাই, পড়ালেখা করে একজন বড় ডাক্তার হব। ও সেটা চাইলে হোস্টেলে থেকে হতে পারিস, অবশ্য তোকে বলে লাভ নেই। কম তো বলিনি স্কুল লাইফ থেকে, স্যার বলেছে আজকে ক্লাস হবে না। চল ক্যাম্পাসে ঘুরে আসি। ক্লাস হবে না? এতক্ষণে হুদায় বসে থাকলাম, তুই যা, আমি বাড়ি যাব। বীর ভাইয়াকে কল করছি, উনি এসে নিয়ে যাবে, ওকে? ইমতাজ চলে যেতেই তেজু জানালা দিয়ে তাকায়। ভ্রু কুঁচকে যায়, জায়গাটা খালি। এতক্ষণ তো এখানেই ছিল। নিজেই ফিসফিস করে বলে, ভালো হয়েছে চলে গেছে, নয়তো দেখা যেত সবার সামনেই তোর শরীরে হাত উঠিয়েছে। তেজু মোবাইল বের করে বীরকে কল দেয়। স্ক্রাবটা ঠিক করার জন্য চেষ্টা করতে থাকে। নিঃশব্দে করিডোর দিয়ে হেঁটে যাচ্ছে তেজু। এদিকে তেমন মানুষ নেই, সবাই ক্যাম্পাসে ঘোরাঘুরি করছে। হাঁটতে হাঁটতে হঠাৎ করে হাতে টান পড়তেই চমকে যায়। ভীতু চোখে তাকাতেই দেখে হাত ধরে একটা ফাঁকা ক্লাসরুমে টেনে নিয়ে যাচ্ছে কেউ। মুখের উপরে গরম নিঃশ্বাস পড়তেই কাপা শরীর নিয়ে তাকায়। চোখ ছাড়া কিছুই দেখা যাচ্ছে না। মানুষটা নিজেকে পুরো লুকিয়ে রেখেছে। হাতের ব্যথায় চোখ দিয়ে পানি চলে আসে তেজুর। একে তো কাটা হাত, সেটাই শক্ত করে চেপে ধরেছে, ব্যথায় শরীর কাঁপছে। জীবনে প্রথম এমন ভয়ানক পরিস্থিতিতে পড়েছে সে। চোখে পানির বন্যা বয়ে যাচ্ছে। কাপা কণ্ঠে বলে ওঠে, কে আপনি? এমন করছেন কেন? কে? কথা শেষ করতে পারে না। তার আগেই ঠোঁট দুটো চিমটি দেওয়ার মতো চেপে ধরে দুই আঙ্গুল দিয়ে। ব্যথায় প্রাণ বের হয়ে যাওয়ার জোগাড়। ঠোঁট সেনসিটিভ জিনিস, সেটাকেই চেপে ধরেছে। তেজুর মুখ জ্বলে যাচ্ছে। হুশ, কোনো কথা বলবে না। আজ এই ঠোঁট আমি রাখবো না। যেই ঠোঁট দিয়ে অন্য পুরুষের সাথে কথা বলিস, আর এই হাত দিয়ে হ্যান্ডশেক করেছিলি, তাই না? আজকে এই হাত আমি রাখবো না। এমন ভয়ঙ্কর কথায় তেজুর অন্তরাত্মা কেঁপে ওঠে। দাঁতে দাঁত চেপে লোকটা গম্ভীর স্বরে বলছে। তেজু কিছু বুঝে ওঠার আগেই নিজের শরীর দিয়ে তেজুর শরীরকে চেপে ধরে দেয়ালের সাথে। এক হাত দিয়ে চোখ ঢেকে দেয়। মুখোশ খুলে ঠোঁটের উপরে ঠোঁট চেপে ধরে। চোখ বন্ধ থাকায় তেজু কিছুই বুঝতে পারে না। সেকেন্ডের মতো চিৎকার দিতে চাইলে পারে না। একের পর এক কামড় দিচ্ছে তেজু ঠোঁটে। রক্ত পড়ছে, যন্ত্রণায় কাতরাচ্ছে তেজু। নড়াচড়ার সুযোগ রাখেনি। একে তো ঠোঁটের যন্ত্রণা, আবার হাত দেয়ালের সাথে ঘষে ধরার কারণে ব্যথায় মরার উপক্রম। একসময় সহ্য করতে না পেরে নিজের শক্তি সব ছেড়ে দেয়। হাঁটু গেড়ে বসতে চাইলেও পারে না। প্রায় 5 মিনিট পর ছেড়ে দেয় লোকটা। নিবিড় চোখের সামনে তাকালে সব ঝাপসা লাগে। আশা করি আমার এই মিষ্টি শাস্তির কথা সারা জীবন মনে থাকবে। তোমার ঠোঁটের কসম, নেক্সট টাইম থেকে কোনো ছেলের সাথে এই ঠোঁট দিয়ে কথা বলবে না। এই ঠোঁট কেটে বক্সে ভরে রাখবো একদম। লাস্ট অ্যান্ড ফার্স্ট ওয়ার্নিং, মাইন্ড ইট। নিজের কথা শেষ করে শব্দের মতো দ্রুত বেগে চলে যায় সে। দেওয়াল ঘেঁষে বসে পড়ে তেজু। ঠোঁট হাত দিয়ে দেখে রক্ত। স্কার্ফও রক্তের ফোঁটা গেছে। মানুষটা রক্তচোষা নাকি বুঝতে পারে না। শরীর দুর্বল লাগছে, ওঠার শক্তি পায় না। মনের মাঝে অজানা চিন্তা। হাতের দিকে আর চোখে তাকায়। সাদা ব্যান্ডেজ রক্তে ভরে গেছে। জোর করে সকালে বীর ভাইয়া বেঁধে দিয়েছিল, এখন সেটা টইটুম্বর রক্তে। আস্তে আস্তে উঠে ওয়াশরুমে চলে যায়। মানুষটাকে নিয়ে মনে কৌতূহল জাগে, কে এটা? ওয়াশরুমে এসে স্কার্ফে রক্ত মুছে হাতের ব্যান্ডেজ ফেলে মুখ হাত ধুয়ে ফেলে। পরিষ্কার হয়ে ক্যাম্পাসে ফিরে একবার চারিদিকে তাকায়। কলেজের গেটের সামনে দাঁড়ায়। কিছু মিনিটের মধ্যে বীর আসে। তেজু কোনো রকম বাক্য বিনিময় না করে গাড়িতে উঠে বসে। নিজের এই জীবন নিয়ে ভীষণ ক্লান্ত। আত্মহত্যা পাপ না হলে অনেক আগে করে ফেলতো এই পাপটা। তেজুরানি, কি হয়েছে? এমন চুপচাপ, মুখ কালো কেন? ঝামেলা হয়েছে কারোর সাথে? গাড়ি চালাতে চালাতে বীর বলে। তেজু বাইরে নির্লিপ্ত চোখে তাকিয়েছিল। চোখ মুছে নিচু স্বরে জবাব দেয়, কিছু হয়নি ভাইয়া, এমনি মন খারাপ। সেকেন্ডের মধ্যে বীর গাড়ি থামিয়ে পিছনের সিটে তাকায়। তেজুরানি, কান্না করছিস কেন? কিছু হয়েছে? কই ভাইয়া, আমি ঠিক আছি। কান্না করছি না, আমি তোর ভয়েস শুনেই বুঝেছি, তাই প্লিজ মিথ্যে বলিস না। এ কি, ঠোঁট এমন ফুলে আছে কেন? ব্যথা পেয়েছিস কোথায়? বুক ধক করে ওঠে তেজুর। এখন কি জবাব দেবে ভাবতে ভাবতে আমতা আমতা করে বলে, ওয়াশরুমে পড়ে গেছিলাম ভাইয়া, প্লিজ তাড়াতাড়ি বাসায় চলুন, ভালো লাগছে না। আচ্ছা। বীর গাড়ি স্পিডে চালিয়ে 30 মিনিটের রাস্তা 15 মিনিটে শেষ করে ফেলে।
কানে বারবার বাজছে তেজুর সেই কথাটা, বাসায় চলুন, ভালো লাগছে না। তেজুকে পৌঁছে দিয়ে বীর আবার অফিসে চলে যায়। ঘরে ঢুকতেই সামনে পড়ে বড় মা, যেন তেজুর আসার অপেক্ষাতেই ছিল। হারামজাদি, শুধু কি আমাদের ঘাড়ির উপরে বসে খেলে হবে? একটু কাজও তো করতে পারিস। সকালের এত হাঁড়ি পাতিল থালাবাটি কার জন্য ফেলে রেখেছিস? পড়ালেখার নামে কলেজে ব্যাডা পাগল করতে যাচ্ছিস? আমার সাথে একদম পড়ালেখা মারাবি না। সব কাজ শেষ করে যেতে পারলে যাবি, না হয় পা কেটে রেখে দেবো একদম। 5 মিনিটের মধ্যে সব পরিষ্কার করবি, নয়তো তোর পিঠের ছাল আজ আমি ছিলে নেব। নিজেকে খুব অসহায় লাগে তেজুর। অনেক বেশি ক্লান্ত, ভেবেছিল একটু শুয়ে থাকবে। সেই সুখ কি তার কপালে আছে? ব্যাগটা সোফায় রেখে কিচেনের দিকে হাঁটা দেয়। শরীর চলছে না, গরম গরম লাগছে, জ্বর আসছে বোধহয়। হেলে দুলে কিচেনে এসে দেখে একদিকে থালাবাটি, অন্যদিকে হাঁড়ি পাতিল। একবার কাটা হাতের দিকে তাকায়, আর একবার এইগুলোর দিকে তাকিয়ে ফুফিয়ে কেঁদে ওঠে। আল্লাহ, যেন ওর মতো ভাগ্য কাউকে না দেয়। কিভাবে এগুলো পরিষ্কার করবে? সাবান হাতে লাগলে কেমন লাগবে ভেবেই শরীরে কাটা দেয়। কিন্তু না করেও উপায় নেই, না করলে দেখা যাবে শরীরে হাত তুলবে, যা নয় তা বলবে। পেটে খিদেও পেয়েছে। তালা মারা ফ্রিজটার দিকে তাকাতেই চোখ দিয়ে টুপ টুপ করে জল গড়িয়ে পড়ে। এই কাজটা প্রতিবারই বড় মা করতো। তেজু যেদিন স্কুলে যেত সেদিন সব খাবার ফ্রিজে লুকিয়ে তালা মেরে রাখতো, সব কাজ শেষ হলে খুলে দিত। এক সময় মায়ের মতো কপালে চুমু খাওয়া মানুষটা এখন কপালে ঝাঁটার বাড়ি মারে।